ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা জানব ক্লাস 11 এর প্রথম যে চ্যাপ্টারটি আছে শারীরশিক্ষার আধুনিক ধারণা, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে মডার্ন কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন। তোমাদের এটা প্রথম অধ্যায় সেকেন্ড সেমিস্টারের। তাহলে জেনে নাও যে এখান থেকে আমরা কি কি পড়বো। কারণ বইতে অনেক কিছু আছে যেগুলো সমস্ত কিছু তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে না, কিন্তু যে যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে, তোমাদের জানতে হবে, সেটা অবশ্যই দেখে রাখো এখান থেকে। তোমাদের পড়তে হবে প্রথমে হচ্ছে শারীরশিক্ষার আধুনিক ধারণা কি, তারপর জানতে হবে শারীরশিক্ষার সংজ্ঞা। শুধু শারীরশিক্ষার সংজ্ঞা নয়, এর যে কিছুটা অর্থ আছে সেটা সম্বন্ধে তোমাদের জানতে হবে। শারীরশিক্ষার প্রয়োজনীয়তা কি, শারীরশিক্ষা আমাদের মানব জীবনে প্রয়োজনটা কি, খেলার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। খেলার যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যাগুলো আছে, আমরা তো সবসময় খেলি, কিন্তু তার যে বিজ্ঞানসম্মত যে ব্যাখ্যাগুলো আছে, তার পেছনে যে বিজ্ঞানসম্মত যে দিকগুলো আছে, সেগুলো সম্বন্ধে আমরা কিন্তু কিছু জানি না। তাহলে সেটা সম্বন্ধে আমরা এই চ্যাপ্টারের মধ্যে জানবো। তারপরে জানবো কি খেলা কাকে বলে ও তার বৈশিষ্ট্য কি। খেলা কাকে বলে, আমরা যেটা খেলি সেটাই কি খেলা, নাকি খেলার অন্য কোনো একদম স্পেসিফিক ডেফিনেশন আছে এবং তার বৈশিষ্ট্যগুলি কি কি থাকবে। তারপর বলছে শারীরশিক্ষার কার্যাবলীর মাধ্যমে শান্তি ও মূল্যবোধ শিক্ষার বিকাশ। শারীরশিক্ষার মাধ্যমে অর্থাৎ শিক্ষার মাধ্যমে যে সমস্ত শারীরশিক্ষার কার্যাবলীর মাধ্যমে যে সমস্ত শান্তি ফিরে আসে, যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি অলিম্পিক, সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা শুরু করব শারীরশিক্ষার আধুনিক ধারণা থেকে। এখানে বলার আগে আমি একটু বলে রাখি তোমাদের একটা ইতিহাস। শারীরশিক্ষা কিন্তু প্রথম থেকেই শারীরশিক্ষা বলা হতো না। শারীরশিক্ষাকে প্রথম দিকে বলা হতো, অর্থাৎ যখন থেকে মানুষ ঐক্যবদ্ধভাবে থাকতে শিখেছে, যখন সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, তখন থেকে কিন্তু, অর্থাৎ প্রাচীন যুগে, তখন বলা হতো, বিশেষ করে গ্রীসে, জিমনাস্টিক। শুধুমাত্র শারীরশিক্ষাকে জিমনাস্টিক বলা হতো। তখন কিন্তু এর নাম শারীরশিক্ষা ছিল না। এটা কিন্তু তোমাদের আমি ইতিহাস বলছি। তারপরে যদি বলা যায় মধ্যযুগে, তাহলে তিনটে চারটে ভাগ ছিল যুগের। যেমন প্রাচীন যুগে এটাকে কি বলা হতো, প্রাচীন যুগে এটাকে বলা হতো শুধুমাত্র জিমনাস্টিক। এটাকে শুধুমাত্র বলা হতো জিমনাস্টিক। কখন বলা হতো? প্রাচীন যুগে। প্রাচীন যুগে এটাকে শুধুমাত্র জিমনাস্টিক বলা হতো। তারপরে কি হলো? তারপরে এসেছে মধ্যযুগ। মধ্যযুগে শারীরশিক্ষাকে কি শারীরশিক্ষা বলা হতো না? শারীরশিক্ষাকে কিন্তু শারীরশিক্ষা বলা হতো না। তখন এটাকে বলা হতো শারীরিক প্রশিক্ষণ। তখন এটাকে শুধুমাত্র শারীরিক প্রশিক্ষণ বলা হতো। কারণ কারণ তখন যুদ্ধের জন্য শুধু প্রশিক্ষণ দেওয়া হতো, তাই এটাকে শারীরিক প্রশিক্ষণ বলা হতো। হ্যাঁ, এই সময় কি প্রাচীন যুগে কি যুদ্ধ হতো না? হ্যাঁ, অবশ্যই হতো। কিন্তু এটা আমরা যে সময়কালের কথা বলছি, সেটা আমরা বলছি, যে জায়গাটার কথা বলছি সেটা হচ্ছে গ্রিসের কথা বলছি। সেখানে কিন্তু তোমরা যারা ফিজিক্যাল এডুকেশন আছে, তোমরা সবাই জানো যে প্রাচীন যে অলিম্পিকটা, সেই অলিম্পিকটাই শুরু হয়েছিল গ্রিসে। তো সেখান থেকেই আমরা ধরে শারীরশিক্ষার সমস্ত সূত্রপাতটাই সেখান থেকে বলা হয়। তার জন্য আমরা গ্রিসের কথা উল্লেখ করলাম। মধ্যযুগের পরে আসলো 18 থেকে 19 শতক, অর্থাৎ মডার্ন সময়। মডার্ন সময় 18 থেকে 19-এর মধ্যে এটাকে নামাঙ্কিত করা হলো শারীর শিক্ষা। তারপরে এটাকে একটি স্বতন্ত্র সাবজেক্ট হিসেবে ব্যাখ্যায়িত করা হলো বিদেশে, আমাদের দেশে নয়। আমাদের দেশে প্রথম যখন 1820 সালে ওয়াইএমসিএ স্থাপনের মাধ্যমে শারীরশিক্ষার কিন্তু আমাদের দেশে প্রথম আসে। তখন থেকে আজ পর্যন্ত শারীরশিক্ষার বহুত নীতি, তার যে পদ্ধতি, সমস্ত কিছু পরিবর্তন ঘটেছে। সেটাই আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তার সাথে সাথে তোমাদের বইয়ের যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো আমরা বিশ্লেষণ করব, এবং সেখান থেকে তোমরা চাইলে নোট তৈরি করে রাখতে পারো। খাতা কলম নিয়ে বসে যাও, এখান থেকে নোট করো। আর তোমরা যদি চাও যে এই যে যে জিনিসগুলো লেখা হচ্ছে এগুলো তোমার দরকার, তাহলে অবশ্যই টেলিগ্রামের চ্যানেল আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ডিসক্রিপশনে তার লিঙ্ক থাকবে। তাছাড়াও যদি কোনো কোয়ারি থাকে শারীরশিক্ষার বিষয়ে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে এই সমস্ত সমস্যার সমাধানগুলো পেয়ে যাবে যদি কোনো সমস্যা থাকে। তাহলে চলো শুরু করা যাক। আজকের যে টপিকটা আছে সেটা শারীরশিক্ষার আধুনিক ধারণা। এখানে কি লেখা আছে সেটাকে দেখে নিই। বর্তমানে শারীরশিক্ষার মানব সমাজের বিশাল পরিধি জুড়ে রয়েছে, কারণ শারীরশিক্ষার মাধ্যমে শুধুমাত্র শারীরিক নয়, মানসিক বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ সাধনও বিশেষ ভূমিকা গ্রহণ করে। শারীরশিক্ষার ধারণাকে এখানে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে শরীরের জন্য শিক্ষা, আরেকটি হচ্ছে শরীরের মাধ্যমে শিক্ষা। এই দুটো সম্পর্কে আমরা ছোট্ট বিস্তারে বলে দেব।
তারপর কি বলা হচ্ছে, আধুনিক যুগে বিজ্ঞানের বিপুল পরিবর্তন ঘটেছে, যার ফলে মানুষের কার্যকলাপ বহুল অংশে হ্রাস পেয়েছে। এর ফলে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের রোগ, পাশাপাশি বেড়েছে মানসিক অবসাদ। এগুলির থেকে মুক্তি পাওয়ার অন্যতম পথ হচ্ছে শারীরশিক্ষা। প্রথম যেটুকু লেখা আছে আমরা সেটুকু আগে বিশ্লেষণ করি। বর্তমানে শারীরশিক্ষা একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে, শিক্ষার একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বলা হয়। তাহলে শিক্ষার যেমন আমাদের সমস্ত কিছুর বিকাশ ঘটায়, আমাদের বৌদ্ধিক বিকাশ ঘটায়, আমাদের ভাবনা চিন্তার বিকাশ ঘটায়, ঠিক তেমনই অন্য অন্য সাবজেক্ট যেমন শুধু বৈদিক বিকাশ ঘটায়, কিন্তু শারীরশিক্ষা কিন্তু শুধুমাত্র বৈদিক বিকাশ ঘটে না। এখানে তোমার শারীরিক বিকাশ ঘটে, কারণ খেলাধুলা হচ্ছে শারীরশিক্ষার একটা পার্ট। তাহলে খেলাধুলার মাধ্যমে তোমার শরীর ভালো থাকে, আর শরীর যদি ভালো থাকে অবশ্যই তোমার মনও ভালো থাকবে। অর্থাৎ একে অপরের পরিপূরক, শরীর আর মন হচ্ছে একে অপরের পরিপূরক। তাই সমস্ত ক্ষেত্রেই শারীরশিক্ষার প্রয়োজন আছে। তাই এখানে বলা হয়েছে বিশাল পরিধি জুড়ে আছে। কারণ শারীরশিক্ষার মাধ্যমে শুধু শারীরিক নয়, আমি প্রথমেই বলে দিলাম যে শারীরশিক্ষা কিন্তু সামাজিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, প্রাক্ষবিকভাবে সমস্ত দিক থেকে তোমার বিকাশ ঘটাতে কিন্তু সমর্থন করে। এখানে বলা হচ্ছে শারীরশিক্ষার ধারণাকে কটি ভাগে ভাগ করা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। শারীরশিক্ষার ধারণাকে কটি ভাগে ভাগ করা যায়, দুটি ভাগে। তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু লিখতেই হবে এটা। শরীরের জন্য শিক্ষা এবং শরীরের মাধ্যমে শিক্ষা। তাহলে এখন বলছে শরীরের জন্য শিক্ষা, এটা আবার কি, এবং শরীরের মাধ্যমে শিক্ষা, এগুলো আবার কি, এটা আমি বিশ্লেষণ করে দিচ্ছি। শরীরের জন্য শিক্ষা অর্থাৎ শরীরটাকে তুমি কিভাবে ভালো রাখবে, কোনো জয়েন্ট কিভাবে ভালো রাখবে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে ভালো রাখবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তুমি প্রতিদিন আনহেলদি খাবার খাচ্ছ, যেগুলো বাজারে পাওয়া যায়, সচরাচর কথায় আমরা যেটাকে বলি ফাস্ট ফুড। সেই খাবারগুলো অত্যাধিক পরিমাণে গ্রহণ করলে আমাদের কি হয়, আমাদের শরীরে মেধাধিক্য শুরু হয়ে যায়। কিন্তু তোমার কাছে যদি সঠিক নলেজ থাকে যে না ওগুলো খাওয়া ভালো না, ওগুলোতে বিভিন্ন ধরনের রোগ হয়, তাহলে তুমি ওগুলো বর্জন করবে অবশ্যই। এটাকেই বলা হচ্ছে শরীরের জন্য শিক্ষা। অর্থাৎ তোমার কাছে সঠিক নলেজ আছে শরীরটাকে কিভাবে ভালো রাখার জন্য। তারপরটা হচ্ছে শরীরের মাধ্যমে শিক্ষা। শরীরের মাধ্যমে শিক্ষা, শরীরের মাধ্যমে তুমি কিভাবে শিক্ষা দেবে, শরীরকে কিভাবে শিক্ষা দেওয়া যায় এটার মাধ্যমে, তাহলে চলো জেনে নিই। শরীরের মাধ্যমে শিক্ষা হচ্ছে যেটা তুমি যখন হাঁটছো বা কোনো হালকা এক্সারসাইজ করছো, দৌড়াচ্ছ, তার মানে কি তোমার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেইভাবে কাজ করতে হচ্ছে, তার জন্য তাকে প্রস্তুত হতে হচ্ছে, তার জন্য তাকে সেইভাবে কাজ করাতে হচ্ছে। যদি তুমি নাচ করো, দেখবে যখন নাচ করছো তখন আলাদা ধরনের এনার্জি পাবে, কিন্তু যখন তুমি ঘুমিয়ে আছো তখন আলাদা ধরনের এনার্জি পাবে, কারণ দুটো কাজই আলাদা আলাদা। তাই শরীরের মাধ্যমে শিক্ষা দিতে গেলে তোমাকে এক্সারসাইজ করতে হবে। এটাই হচ্ছে শরীরের মাধ্যমে শিক্ষা। শরীরকে কিভাবে আরো বেস্ট থেকে বেস্ট পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটাই হচ্ছে শরীরের মাধ্যমে শিক্ষা। সেটা এক্সারসাইজের মাধ্যমে হতে পারে, সেটা নাচের মাধ্যমে হতে পারে, সেটা জিমনাস্টিক্সের মধ্যে হতে পারে। যেটা তোমার শরীর সম্পূর্ণভাবে কাজে লাগানো হচ্ছে সেটা হচ্ছে শরীরের মাধ্যমে শিক্ষা। তোমার মাসেল আরো ডেভেলপ করা হচ্ছে। যেমন তুমি জিমে যাচ্ছ, তোমার মাসেল সরু থাকছে, কিন্তু যখন আস্তে আস্তে জিম করছো অনেকদিন পর, আস্তে আস্তে দেখবে মাসেলের গ্রোথটা ঠিকঠাক করে হচ্ছে। সেটা শরীরের মাধ্যমে শিক্ষা হচ্ছে, যে তুমি তোমার মাসেলকে শোনাচ্ছ বা বোঝাচ্ছ যে তোমাকে কিন্তু ডেভেলপ হতে হবে। এটা হচ্ছে শরীরের মাধ্যমে শিক্ষা। বুঝতে পারলে সবাই? এইবার বলছি আধুনিক যুগে বিজ্ঞানের বিপুল পরিবর্তন। বর্তমানে বিপুল পরিবর্তন হয়েছে। আগে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমাদের গরুর গাড়ি বা অন্য পায়ে হেঁটে এইভাবে যেতে হতো, কিন্তু বর্তমানে কি হয়েছে, বর্তমানে এসেছে গাড়ি, তারপরে আরো স্পিডে যাওয়ার জন্য এসেছে প্লেন, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় আগে কথাবার্তা কিভাবে পাঠানো হতো, চিঠির মাধ্যমে, এখন কিভাবে পাঠানো হচ্ছে, এখন সেটা পাঠানো হচ্ছে টেলিফোনের মাধ্যমে। যে কোনো এসএমএস সেকেন্ডের মধ্যে যে ব্যক্তির কাছে পাঠানো দরকার সে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে, হোয়াটসঅ্যাপ। তা এই ধরনের নতুন নতুন পদ্ধতিগুলো আমাদের কিন্তু অনেক কাজ কমিয়ে দিয়েছে। যেমন আগে সেখানে একটা যারা চিঠি দিত তাদের কি বলা হতো, তাদের বলা হতো রানার। সেই রানাররা এক জায়গা থেকে দৌড়ে গিয়ে আরেক জায়গায় চিঠি পৌঁছে দিত। তাহলে সেই কাজটা কমে গেছে, সেই লোকটার কাজ কমে গেছে, সে তখন দৌড়ে যেত, তার শারীরিক যে ক্রিয়াকলাপগুলো ছিল সেগুলো কমে গেছে। আরো অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে সেখানেও অনেক ধরনের কাজ যেগুলো ম্যানুয়ালি করা হতো, অর্থাৎ মানুষ্য দ্বারা করা হতো, সেগুলো এখন মেশিনের দ্বারা করা হচ্ছে। আগে হাতে লিখে লিখে করতে হতো, এখন সেগুলো কম্পিউটার টাইপের মাধ্যমে হয়ে যাচ্ছে। তাহলে কাজগুলো অনেক কমে গেছে, যার ফলে সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে হচ্ছে। ঘরের মধ্যে বসে থাকতে থাকতে বিভিন্ন বিভিন্ন ধরনের জীবনশৈলীগত যে সমস্ত রোগগুলো আছে সেগুলো মানুষের মধ্যে দেখা দিয়েছে।
যেমন বলা যায়, একটা উদাহরণ হিসেবে বলা যায় যে ভারতবর্ষের 60% লোক, শুধু ব্যক্তি নয় শিশুরাও এর মধ্যে চলে এসে ডায়াবেটিক পেশেন্টে পরিণত হয়েছে। এখন ভারতবর্ষকে বর্তমানে ডায়াবেটিক কান্ট্রি বলা হচ্ছে, সোর্স অফ ডায়াবেটিক কান্ট্রি। তাহলে এই যে কাজকর্মের কমে যাওয়ার ফলে মানুষের মধ্যে বসে থাকার প্রবণতা বেড়েছে, যার ফলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে। এবং এই রোগগুলোর ফলে তৈরি হয়েছে আরেকটা রোগ, যেটা আমরা সাধারণ অর্থে বলি ডিপ্রেশন। একটা সময় বা তোমার জ্যাঠা কাকা বাবার কাছে শুনবে যে ডিপ্রেশন শব্দটা মানে বোঝে কিনা, কিন্তু এখন এই শব্দটা সবার মুখে মুখে থাকে। একটুখানি কোনোভাবে আঘাত পেলেই সবাই বলে যে ডিপ্রেশনে চলে যাচ্ছে আমি, মনে হচ্ছে। তাহলে আগে কিন্তু এটার কোনো রকম অস্তিত্ব ছিল না, কিন্তু বর্তমানে আস্তে আস্তে জিনিসগুলোর প্রভাব বৃদ্ধি পাচ্ছে, কারণ আমাদের এই বসে থাকার জন্য এবং একটি ঘরের মধ্যে বসে থাকার জন্য সমাজেও কারোর সাথে আমরা সেইভাবে মেলামেশা করছি না, শুধুমাত্র এই অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে। এর একমাত্র উপায় হচ্ছে শারীরশিক্ষা। তুমি বলে কিভাবে? তুমি যখন এক্সারসাইজ করছো তখন তোমাকে একটা ঘরের মধ্যে অবশ্যই করতে হচ্ছে না, তুমি বাইরে যাচ্ছ তখন লোকজনের সাথে ইন্টারাক্ট হচ্ছে। তুমি যখন জিমে যাচ্ছ, যারা জিম ট্রেনার আছে এবং আশেপাশে যারা জিম করছে তাদের সাথে ইন্টারাক্ট করছো, তাহলে তোমার মধ্যে কিন্তু একটা সামাজিক যে বোধ সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিভাবে ইন্টারাক্ট করতে হবে একজনের সাথে আরেকজনের, সেটা তোমার মধ্যে বৃদ্ধি পাচ্ছে। একজন জিম কোচকে কিভাবে সম্মান দিতে হবে, একজন এবং যে তোমার সাথে জিম করছে তাকে কিভাবে সম্মান দিতে হবে, সেটাও কিন্তু তখন তোমার মধ্যে বৃদ্ধি পাচ্ছে। তো শারীরশিক্ষা কিন্তু এই জায়গাগুলোকে খুব উদ্দীপিত করছে। বোঝা গেল? যেভাবে বুঝিয়ে দিচ্ছি এইভাবে তোমরা বুঝে নিজের মতো করে লিখে নাও খাতায়, এবং খাতায়, পরীক্ষার খাতায় এগুলো লিখে এসো। 100-এ 100% বলছি, টিচার যে খাতাটা দেখবে সে একটা নাম্বারও কাটতে পারবে না, গ্যারান্টি দিয়ে বলবো। চলো এবার দেখে নেবো শারীরশিক্ষার প্রয়োজনীয়তা। শারীরশিক্ষার প্রয়োজনীয়তা অর্থাৎ আমাদের জীবনে শারীরশিক্ষার প্রয়োজনীয়তা কোথায় কোথায় আছে, কোন কোন ক্ষেত্রে আছে। প্রথমে বলে রাখছি, এখানে বলতে গেলে 6টা সেক্টরের কথা আমরা বলছি, তোমাদের বইতেও এটাই আছে। শারীরশিক্ষার বিকাশ, শারীরশিক্ষার বিকাশ অর্থাৎ শারীরিক যে বিকাশ, শারীরশিক্ষার না, শারীরিক যে বিকাশ, শরীরের কিভাবে বিকাশ হচ্ছে, মানসিক বিকাশ, মানসিক বিকাশ হচ্ছে, সামাজিক বিকাশ হচ্ছে, আবেগীয় বিকাশ, নৈতিক ও চরিত্রের বিকাশ, এবং অন্যান্য আরও কি কি জিনিসগুলো জন্য আমাদের শরীরের ভালো ভালো প্রভাবগুলো আসে সেগুলোই। তাহলে শারীরশিক্ষার প্রয়োজনীয়তা কি কি? শারীরিক বিকাশ হচ্ছে, মানসিক বিকাশ হচ্ছে, সামাজিক বিকাশ হচ্ছে, আবেগীয় বিকাশ হচ্ছে, নৈতিক ও চরিত্র গঠন হচ্ছে, এবং অন্যান্য আরও অনেক জিনিসগুলো হচ্ছে। তাহলে এইগুলো আরও কি কিভাবে, আরও গভীরভাবে আমরা যদি দেখি শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ এবং আবেগিক বিকাশকে, তাহলে এবং নৈতিক বিকাশ ও চরিত্র গঠন ও অন্যান্য জিনিসগুলো আমরা দেখে নিই যে এর মধ্যে থেকে আরও কি কি বিকাশগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিই আমরা এর ভেতরে কি কি আছে। শারীরিক বিকাশ, শারীরিক বিকাশ অর্থাৎ আরও কি কিভাবে বিকাশ বিকাশ হচ্ছে ভিতরে, শারীরিকভাবে শক্তিশালী ও কর্মক্ষম হয়। শারীরিকভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা যখন এক্সারসাইজ করছি তার ফলে আমাদের যে মাসেলগুলো আছে সেগুলো কিন্তু আরও বেশি শক্তিশালী হচ্ছে, কারণ প্রতিদিন ট্রেন হচ্ছে এবং সেগুলো আরও আরও ওর যে কর্মক্ষমতা আছে সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। তুমি দেখতে পাবে জিমে যদি যাও তখন প্রথম দিকে তুমি কিন্তু 2 কেজি 2 কেজি 4 কেজির ডাম্বেল নিয়ে বারবেল কাট করছো, সরি ডাম্বেল কাল করছো, কিন্তু যখন আস্তে আস্তে এটা করতে থাকবে তখন তোমার কিন্তু সেই বারবেল আর ডাম্বেল কার্লিংটা কিন্তু বেড়ে যাবে, ওয়েটটা বেড়ে যাবে। ঠিক তেমনই পেশি, হাড়, জয়েন্ট মজবুত হয়। এক্সারসাইজ যখন করছো তখন তোমার যে পেশি আছে এবং যে জয়েন্ট আছে, হাড়ের যে জয়েন্ট থাকে, সমস্ত জায়গার কিন্তু যে ওর মোবিলিটি আছে সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। হার্ট ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, হার্ট ও হার্ট ও ফুসফুসের কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে। কেমনভাবে? যখন তুমি দৌড়াচ্ছ, প্রথম দিন দৌড়াবে, দেখবে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার যাওয়ার পরে তোমার কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিনিয়ত যখন যাচ্ছ তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই 3 মিটার তোমার কাছে আর কিচ্ছু মনে হবে না, তখন মনে হবে যে আমি আরো 6 কিলোমিটার দৌড়াবো। বোঝা যাচ্ছে? তাহলে তোমার যে হার্টবিট যখন 2 কিলোমিটারে পাম্প করছিল তার থেকে কিন্তু হার্টবিটের পাম্পিং ক্ষমতা অনেক ক্ষেত্রে বেড়ে যাবে, কারণ আমাদের শরীরে সমস্ত জায়গায় তখন কি দরকার? রক্তের দরকার। আর রক্ত কে সাপ্লাই করে? সেটা একমাত্র হচ্ছে হার্ট। তাহলে হার্ট এবং ফুসফুসের, আর ফুসফুসের কাজটা কি? ফুসফুসের কাজটা হচ্ছে যে অক্সিজেনটা নেওয়া, সেটা অক্সিজেনটাকে রক্তের সাথে মেশানো, তখন তারও যে কর্মক্ষমতা সেটা কিন্তু অনেক অংশে বৃদ্ধি পাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যারা দেখবে খেলোয়াড় তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম থাকে, কারণ তাদের শরীরের মধ্যে সমস্ত জায়গায় সমস্ত কিছু সঠিকভাবে কাজ করে, যার ফলে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। এটা গেল শারীরিক বিকাশ। এবার দেখে নিই মানসিকভাবে কি কি বিকাশ ঘটায় শারীরশিক্ষা। শারীরশিক্ষা আমাদের
কোথায় কোথায় বিকাশ ঘটাচ্ছে দেখো, একাগ্রতা ও স্মৃতিশক্তি বাড়ে। তুমি খেলা করে আসবে, খেলা করার পরে তোমার কিন্তু একটু ক্লান্ত লাগবে, কিন্তু তারপরে দেখবে যখন তুমি পড়তে বসবে তুমি একভাবে তুমি পড়তে বসতে পারবে। তাহলে একাগ্রতা বাড়াচ্ছে এবং স্মৃতিশক্তি, যেটা তুমি পড়ছো সেটা অনেকক্ষণ ধরে যখন একাগ্রতা বেড়ে যাচ্ছে তখন আপনি আপনি স্মৃতিশক্তি বেড়ে যাবে। তারপর হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপ ও উদ্বেগ কমে যায়। খেলতে গেলে খেলার পরে দেখবে খুব ফ্রি লাগছে, শরীরটা হালকা লাগছে। তাহলে কি মানসিক চাপটা তোমার কমে গেল। আর মানসিক চাপ কমে যাওয়া মানে উদ্বেগ অলরেডি কমে যাওয়া। আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। অর্থাৎ খেলতে যাচ্ছ, তুমি যখন প্রত্যেকটা ম্যাচ জিতে যাচ্ছ তোমার শরীরের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। তুমি কালকে হেরে গেলে তার পরের দিনের জন্য দেখবে যে না, আজকে হেরে গেলাম, কালকে আমি এটাকে জিতিয়ে দেখাবো। তাহলে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস ডেভেলপ হচ্ছে। তাহলে মানসিক বিকাশ এইভাবে কিন্তু হচ্ছে, শারীরশিক্ষার মাধ্যমে হচ্ছে কিন্তু। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। একদম খেলতে যখন যাচ্ছ, যে ধরো তুমি এক ফুটবল খেলছো, ফুটবল খেলতে খেলতে তুমি, তোমার সামনে 3জন প্লেয়ার আছে এবং তোমার অপোনেন্টও আছে। তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে বলটা কার কাছে দিলে সব থেকে তাড়াতাড়ি গোলের কাছে যাবে বলটা। তাহলে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছ। সেই ক্ষমতা কিন্তু তোমার মধ্যে বৃদ্ধি পাচ্ছে। কখন বৃদ্ধি পাচ্ছে? যখন তুমি খেলতে যাচ্ছ। যারা খেলে তাদের কিন্তু মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়, তারা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে না। খুব কমই শুনবে যে যারা খেলাধুলা করছে তারা কোনো আত্মঘাতীভাবে মারা যাচ্ছে, এটা খুবই কম শোনা যায়। এবার দেখে নেব সামাজিক বিকাশ। সামাজিকভাবে কিভাবে বিকাশ ঘটছে। সামাজিকভাবে কিভাবে বিকাশ ঘটে সেটা হচ্ছে নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি পায়। নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তারপরে কিভাবে বৃদ্ধি পাচ্ছে? সহযোগিতা, সম্মানবোধ ও বন্ধুত্ব গড়ে তোলা। এই যে জিনিসটা সামাজিকভাবে আমি তোমাদের আগেই বলে দিয়েছি, প্রথম যে স্লাইডটা ছিল সেখানে বলে দিয়েছি। বন্ধুত্ব বেড়ে যাচ্ছে কিভাবে? যখন তুমি জিমে যাচ্ছ তখন সেখানে বন্ধু হচ্ছে, তুমি পার্কে এক্সারসাইজ করতে যাচ্ছ সেখানে তোমার বন্ধু বান্ধব বেড়ে যাচ্ছে। সহযোগিতা করা, যখন দেখছো ওই বন্ধু বান্ধবের কোনো সমস্যা পড়ছে তখন কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ সহযোগিতা করার জন্য, সেটাকে বলা হচ্ছে সহযোগিতা। সামাজিকভাবে তোমার এই জিনিসগুলো বিকাশ হচ্ছে। দলগত কাজ, ঠিকই আছে, যখন তুমি একটা কাজ করতে পারছে না পার্কের মধ্যে, তুমি ইমাজিন করো যে পার্কের মধ্যে আছো, কেউ একটা সমস্যায় পড়েছে, তখন কিন্তু তোমরা যে কজন মিলে এক্সারসাইজ করো সে কজন গিয়ে কিন্তু তাকে সাহায্য করবে। ঠিক একে অপরের প্রতি শ্রদ্ধা। অবশ্যই তুমি যখন পার্কে যাচ্ছ তখন কিন্তু দেখতে পাচ্ছ বা অন্য কোথাও যেখানে এক্সারসাইজ করছো, কোনো মাঠে যাচ্ছ, স্কুল মাঠে প্র্যাকটিসের জন্য, সেখানে দেখবে কিন্তু যে একে অপরের প্রতি শ্রদ্ধা দিচ্ছ। যখন কোচ থাকছে, যখন কোচ আসছে তখন কিন্তু এক ধরনের কোচকে কিন্তু সেইভাবে শ্রদ্ধা করছো। ঠিক আছে, তারপর যারা সিনিয়র আছে, যারা সিনিয়র আছে, সিনিয়র যারা রয়েছে তাদের তুমি অন্যভাবে শ্রদ্ধা দিচ্ছ। এবং তোমার সাথে যারা আছে, তোমার কলিগ বা তুমি যাদের সাথে প্র্যাকটিস করো, তাদের কিন্তু একটা আলাদা রকম ভাবে শ্রদ্ধা দিচ্ছ। তাহলে একে অপরের প্রতি শ্রদ্ধা কিন্তু বেড়ে যাচ্ছে। সিনিয়র কিন্তু কোচকে সম্মান দিচ্ছে, তুমি সিনিয়রকেও সম্মান দিচ্ছ এবং সেই সাথে কোচকে সম্মান দিচ্ছ। অবশ্যই সিনিয়রও তুমি কিন্তু তোমাকে সম্মান দিচ্ছে, কোচও তোমাকে সম্মান দিচ্ছে, ঠিক না? ঠিক একই রকম ভাবেই সমস্ত কিছুই কিন্তু সামাজিকভাবে বিকাশ হচ্ছে। কিসের মাধ্যমে? না, শারীরশিক্ষার মাধ্যমে। তারপরে দেখে নেব নৈতিক ও চরিত্র গঠন। নৈতিকতা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, মানুষের মধ্যে চরিত্রে কিভাবে বৃদ্ধি ঘটাচ্ছে শারীরশিক্ষা, সেটা দেখে নাও। সততা ও ন্যায়পরায়ণতা শেখায়। সততা, সত্য কথা বলতে শেখায়। আমরা দেখেছি যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে। যখন আত্মবিশ্বাস বৃদ্ধি করো তখন কিন্তু সততার অলরেডি বৃদ্ধি হয়ে যাবে। ন্যায়পরায়ণতা শেখাচ্ছে। দায়িত্ববোধ ও শৃঙ্খলা তৈরি করে। পড়াশোনায় মনোযোগ বাড়ায়। দেখো, পড়াশোনায় মনোযোগ বাড়ায়, এটা কিন্তু আমরা একাগ্রতা এবং যে স্মৃতিশক্তি হচ্ছে সেটার মধ্যেই আছে এটা। কারণ স্মৃতিশক্তি যদি বাড়ায় তাহলে কিন্তু পড়াশোনার মনোযোগ এমনিই বেড়ে যাবে, তাই না? তোমার মনে থাকার ক্ষমতা বেড়ে যাবে। সততা, ন্যায়পরায়ণতা, তুমি যখন সঠিক জিনিসটা দেখতে পাচ্ছ তোমার সামনে, একদম ট্রান্সপ্যারেন্ট ভাবে দেখতে পাচ্ছ যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, কিন্তু তখন তুমি কিন্তু সঠিকটাই চিহ্নিত করবে। কারণ এটা সত্যতার একটা প্রতীক, যে আমি মিথ্যা কেন বলবো, এখানে আমার ভুল নেই, আমি কেন এটা মেনে নেব যে আমি ভুল করছি। দায়িত্ববোধ বেড়ে যায় যখন দেখবেন, তুমি দেখো, আমি যখন পার্কের কথা বলছিলাম সেখানে কিন্তু কোচ, সিনিয়র এবং কলিগের কথা বলছিলাম। তাহলে সেখানে যখন তুমি সিনিয়রের পদে চলে যাচ্ছ, তুমি যখন সিনিয়র পদে চলে যাচ্ছ সেখানে কিন্তু তোমাকে কিন্তু একটা দায়িত্ব নিতে হচ্ছে। অলিক দায়িত্ব। অলিক দায়িত্ব কিরকম? যে তুমি, সেখানে কোথাও লেখা নেই যে তোমাকে এই দায়িত্বটা পালন করতে হবে, কিন্তু তোমাকে তবুও সেই দায়িত্বটা পালন করতে হবে, কারণ আগের সিনিয়ররা সেই দায়িত্বগুলো পালন করে গেছে। তাহলে তোমাকে কিন্তু সেই দায়িত্বগুলো পালন করতে হবে। কি দায়িত্ব? না, ছোটদের, অর্থাৎ যারা একদম নিচে আছে তাদের কিন্তু তোমাকে সম্মান করতে হবে। এটা কিন্তু কোথাও লেখা থাকে না, কিন্তু তোমাকে সেটা পালন করতে হয়। এবার হচ্ছে আবেগীয় বিকাশ।
খেলার মাধ্যমে কিন্তু অবশ্যই আবেগ বিকাশ ঘটে। কীরকমভাবে ঘটে? দেখো, আবেগ বিকাশ কীভাবে ঘটে? রাগ, হতাশা, ভয় নিয়ন্ত্রণ শেখায়। একদম দেখবে যারা খেলাধুলা করো, যারা খেলাধুলার সাথে জড়িত আছো, যারা ভিডিওটা দেখছো, তারা জানবে যখন স্কুলে 100 মিটার রান হচ্ছে, তুমি যখন একদম স্টার্ট লাইনে বসে আছো, সবাই যখন রেডি, যখন ক্লাব দেবে বা বলবে অন ইউর মার্ক সেট গো, তখন কিন্তু মনের মধ্যে একটা ভয় লাগে, মনে হয় যেন চলে যাই ছেড়ে। দ্বিতীয়ত হচ্ছে জয় পরাজয় মেনে নেওয়া শেখায়। তুমি যখন খেলছো তখন কিন্তু হেরে যদি যাও, তখন কিন্তু নিজের প্রতি রাগ হয়, কিন্তু তবুও তুমি কিন্তু নিজেকে মানিয়ে নাও যে না, এর বেশি আমি যেতে পারবো না, এর থেকে যাওয়া উচিত নয়, এখানে দেখানো এগুলো জিনিস নয়। তখন তুমি বুঝতে পারো, তুমি নিয়ন্ত্রণ করতে পারো নিজেকে, তাই না? খেলা কিন্তু সেগুলোর খেলার মাধ্যমে কিন্তু এগুলোর বিকাশ হয়, এবং এগুলো কিন্তু কীভাবে শেখাচ্ছে? শারীরশিক্ষার মাধ্যমে শেখাচ্ছে, তাই না? যারা শারীরশিক্ষা নিয়েছো ক্লাস 11-এ এবং 12-এও থাকবে তোমাদের, অবশ্যই 12-এ, 11-এ ছিল, 12-এও আছে, কলেজে যদি নাও তাহলে তখন কিন্তু দেখবে তোমাদের কিন্তু খেলতে নিয়ে যাচ্ছে বারে বারে, কারণ তোমাদের ওই যে সমস্ত যে দিকগুলো আছে, সেই দিকগুলো তোমাদের মধ্যে বিকাশ ঘটানোর জন্য হয়। এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন একঘেয়েমি দূর করে। তুমি যখন খেলা করছো, খেলা করলে একা একা বসেছিল, কিন্তু যখনই তোমার বন্ধুরা ডাকলো তুমি কিন্তু খেলতে চলে গেলে, তাহলে কি তোমাকে একঘেয়েমি অনুভব করছিলে? কিন্তু যেই খেলতে চলে গেলে তখন তোমার মধ্যে কিন্তু একটা ফুর্তির মতন একটা ভাব তৈরি হলো। তারপরে অবসর সময় বসে আছো, একা একা কোনো কাজ নেই, কিন্তু তখন কিন্তু তুমি সঠিকভাবে বুঝতে পারবে যে আমাকে এখন এই কাজটা করা উচিত। যখন খেলতে যাচ্ছ, খেলার পরে তখন কিন্তু তোমার মাইন্ডের মধ্যে চলে আসবে, না এখন বসেছিলাম এতক্ষণ, এখন খেলে আসলাম, এখন কিন্তু আমাকে বই নিয়ে বসতে হবে। বুঝতে পারছো? তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু বিকাশ ঘটাচ্ছে কিসের মাধ্যমে? শারীরশিক্ষার মাধ্যমে। আরেকটা যেটা একদম সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ধূমপান থেকে দূরে রাখতে সাহায্য করে। এবার অনেকে বলো যে এখন বর্তমানে যেটা চলছে, যে খেলতে যাচ্ছে তখন সেখানে গিয়ে ধূমপান করছে, কিন্তু তুমি দেখো একটা দিক থেকে দেখতে গেলে কিন্তু তুমি কিন্তু ওইগুলো থেকে দূরে চলে আসছো আস্তে আস্তে। হয়তো বা খেলতে খেলতে খেলার মধ্যে যদি বিভোর হয়ে যাও, তাহলে দেখবে মনে থাকবে না। ধূমপান, মদ্যপান, এগুলো কিন্তু যে সমস্ত এক্সারসাইজ আছে, যারা এক্সারসাইজ করে তারা কিন্তু এগুলো থেকে একটু দূরে থাকে। কারণ তুমি দেখো যারা জিম করে, জিম ট্রেনার কিন্তু অলরেডি বলেই দেয় যে ধূমপান এবং মদ্যপান করা নিষেধ, বা করলেও একটা লিমিটেড। এবার লিমিটেড হতে হতে কখন যে ছেড়ে দেবে সেটা তুমি বুঝতেও পারবে না। তো ধূমপান এবং মদ্যপান বর্তমানে যেটা একদম সব থেকে বেশি চলে, সেটা কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে? তোমার বন্ধ হয়ে যাবে। কিসের মাধ্যমে? শারীরশিক্ষার মাধ্যমে। শারীরশিক্ষার কিসের মাধ্যমে? খেলাধুলার মাধ্যমে, বা শারীরশিক্ষার যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে সেগুলো পালনের মাধ্যমে। তাহলে আজকে আমরা এইটুকুই জানলাম, এবং পরের দিনে আমরা কিন্তু পরের যে 3টি টপিক আছে, খেলা কি, খেলার বিজ্ঞানসম্মত দিকগুলো কি কি, এবং কিভাবে শান্তি খেলার মাধ্যমে নিয়ে আসা যায়, সেগুলো সম্পর্কে জানবো। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরের ক্লাসটা পাবে না। আর সাবস্ক্রাইবার সাথে সাথে বেল আইকনটা চেপে রাখবে, কারণ আমি যখনই সেই বিষয়ে ভিডিও দেব তখন তোমরা আগে আগে পেয়ে যাবে। আমি আবারও বলছি, এই ভিডিওগুলো দেখো, এখান থেকে নোট তৈরি করো, টিউশনও যেতে হবে না, এখান থেকেই যা লিখবে তুমি সেটাই পরীক্ষার খাতায় লিখে দেবে, সেখান থেকে ফুল নাম্বার পাবে। আর আমি বলছি, ফিজিক্যাল এডুকেশন নিয়ে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেভাবে আমি বুঝিয়ে দিলাম, কোনো টিচার এভাবে বোঝাবে না, ইভেন স্কুলের টিচারও এত ভালোভাবে বোঝাবে না, আমি গ্যারান্টির সাথে বলছি। তার জন্য বলছি, যেভাবে বোঝাচ্ছি সেইভাবে তুমি সেগুলোকে মাথার মধ্যে রাখো, এবং সেইভাবে তুমি পয়েন্টগুলো লেখো, শুনে তুমি 100-এ 100% নাম্বার পাবে। টিউশনে গেলে কি হয়? শুধু নোট দিয়ে দেয়, নোটটা পড়া মুখস্থ নিয়ে নেয়, ব্যাস মিটে গেল। কিন্তু আমি যেটা বলছি সেটা তোমার সারা জীবন। তুমি এখন 12-এ পড়ছো, কারণ তুমি আর্টসে আছো বা কমার্সে আছো, তাহলে তুমি তার জন্য তুমি ফিজিক্যাল এডুকেশনটা চুজ করেছো। ক্লাস যখন পাস হয়ে যাবে, অর্থাৎ 12 ক্লাস যখন পাস হয়ে যাবে, তখন কলেজেও কিন্তু তোমাকে ফিজিক্যাল এডুকেশন থাকবে। তুমি যদি চুজ করতে পারে, কারণ ফিজিক্যাল এডুকেশন এমন একটা সাবজেক্ট যেখানে তুমি খেলার সাথে সাথে পড়াশোনা করতে পারবে। তো খেলার সাথে পড়াশোনা করতে হলে শারীরশিক্ষাকে নিতে হবে। এবং শারীরশিক্ষা আরেকটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা যার জন্য সবাই ফিজিক্যাল এডুকেশনকে চুজ করে, সেটা হচ্ছে একমাত্র হচ্ছে নাম্বার। এটার জন্য কিন্তু সবাই চুজ করে, শারীরশিক্ষাকে। তাই আমি বলছি যে শারীরশিক্ষাটাকে বোঝো,
তার সাথে নিজের নোট বানাও, দেখো সেগুলো সারা জীবনেই কাজে লাগবে। ইভেন আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এইগুলোভাবে যদি বুঝে লিখে নিতে পারো, তুমি অন্যকেও পড়াতে পারবে, সেভাবে আমি বোঝাচ্ছি। সো থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের, সেখানে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। এই যে আমি যে জিনিসটা বোঝালাম, যে জিনিসটা আমি পিপিটি বানিয়েছি, সেটা তোমাদের সেখানে আমি দিয়ে দেবো। তাহলে চলো আজকের মতো